মানুষ সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় ওইরকম একটা লাইফ পার্টনার পায় না। ছোট্টবেলায় মনে হয় যেন মা যেরকম যত্ন করছে, আমার ওয়াইফ এরকম যত্ন করে, আমার কেয়ার করে। আল্লাহ যদি জীবন থেকে কিছু নিয়ে নেয়, তার পরবর্তীতে কিন্তু জীবনে কিছু দেয়, তার চলন্ত প্রমাণ কিন্তু আমি। আসসালামু আলাইকুম, আমি আয়াজ রূপম। আমার বাসা হচ্ছে ফেনী জেলায়। আমার বয়স এখন 21 বছর চলতেছে। এই যে বর্তমানে আমাকে যে অবস্থায় দেখতেছেন, আমি একসময় এই অবস্থার মধ্যে ছিলাম না। আসলে আমিও বাকি 5-10টা ছেলের মতোই স্বাভাবিক ছিলাম। আমার বয়স যখন 16 বছর, তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, সুস্থ স্বাভাবিক ছিলাম। এসএসসি পরীক্ষা দিয়েও দিছি। রেজাল্ট পাবলিশ হওয়ার 1 মাস পর ফ্রেন্ডরা সহকারে ওইখানে আমরা একটা ছাদে আড্ডা দিতাম বাজারে। তো সারাদিন ওই লাইনে কারেন্ট ছিল না, তো আমি লাইনের একবারে পাশেই ছিলাম। আর এগুলো হচ্ছে এত পাওয়ার, কারেন্ট থাকাকালীন দূর থেকেও মানুষকে টানে। যখন ছিল না তখন আমি বসেছিলাম ওইখানে। পরবর্তীতে যখন কারেন্ট আসে তখন আমাকে টান দেয়। অন্তত প্রায় 2 থেকে 2.5 হাত বাইরে ছিলাম আমি, ওইখান থেকে টান দেয়। তারপরে হচ্ছে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, তখন তো আমি সাথে সাথে অজ্ঞান, আমার তো কোনো সেন্স নাই। আমাকে নিয়ে আসা হয় ঢাকা শেখ হাসিনা বার্নিমিতে নেওয়া হয়। প্রথম অবস্থায় দেখে বলে যে রুগী বাঁচবে না। পরবর্তীতে হয়েছে কি, আমাকে আইসিইউতে রাখা হয়েছে। 7 থেকে 8 দিন যাওয়ার পর হাতগুলা পছন্দ হচ্ছে আমার, ওনারা ইমার্জেন্সি অপারেশন করতে বলতেছে। আমি তো টের পাই নাই, আমি তো তখন, আমাকে জানানো হয় নাই, আর আমি তো তখন সেন্সলেস ছিলাম। যখন অপারেশন হয়েছে, 2টা হাত কেটে ফেলে দিছে, তখন আমি তখনও বুঝি নাই। যখন ওটি থেকে বের করা হয় তখন আমার কাছে হালকা লাগতেছিল। তখন এই হাতের দিকে তাকাই দেখি যে আমার হাত কাটা, এই হাতের দিকেও তাকাই দেখি আমার হাতটা নাই, এই হাতের দিকেও দেখি আমার হাতটা নাই। অটোমেটিকলি 2 চোখের পানি যাইতেছে আমার ওইখান দিয়ে। সারাটা জীবনের জন্য আমি, আমার পুরো জীবনটা শেষ ওখানে। পরবর্তীতে আমি শুধু আব্বুরে ডাকতেছি চিৎকার দিয়ে দিয়ে, যে আমার মানে কি হয়েছে আমি তো বুঝতেছি না, আমি তো তখন অবস্থা খারাপ। তখন আব্বু আমারে বুকে নিয়ে চিৎকার করে এমন জোরে কান্না করছে হসপিটালের ভিতর, পুরো হসপিটাল মনে হয় যেন কেঁপে উঠছে। শুধু আব্বু আব্বু দেখতেছে, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন। যখন হে আমার থেকে পানি চাইলো, তখন সবাই বলতেছে পানি দিবেন না, পানি দিবেন না। তখন আমি বলছি আমার ছেলেটা আমি পানি দেব, এই কথা বলে আমি পানি দিয়েছি। এত চিৎকার করে কান্না করছে যে আমার এত আদরের ছেলে, বড় ছেলে, সব ওখানে নিমিশে যেন শেষ। আমার পুরো পরিবার মনে হয় যেন মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে গেছে ওইখানে। আসলে ওই সময়ের দিনগুলো যদি এখন মনে করি, আমি নিজের কোনোভাবে ঠিক রাখতে পারি না, নিজের কোনোভাবে ঠিক রাখার মতো না। আমার যে বাবা আমার এত আদর করে, সবাই জানে যে আমার আপন বলতে আমি আব্বুরে বেশি ভালোবাসি, মায়ের চাইতেও আমি আমার আব্বুরে বেশি ভালোবাসি। আমার 2টা হাত নাই, এই জিনিসটা ভাবলে বেশি কষ্ট লাগে যে আব্বুর যদি কিছু হয়ে যায় কখনো, বা এই মানুষটা যদি কখনো চলেও যায়, কোনোদিন ছেলে হিসাবে তার কবরে 2 মুঠো আমি মাটিও দিতে পারবো না, এত দুর্ভাগা আমি। এই জিনিসটা আমি কখনো নিজেরে বুঝাইতে পারি না, এই কষ্টগুলো আমি কাউরে বুঝাইতে পারি না। তো যাক, তারপর হচ্ছে প্রায় 3 মাস হসপিটালে ছিলাম আমি। আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়িতে ফিরি। তখন থেকে শুরু হয় কষ্ট। দৈনন্দিন জীবনের যে কাজগুলা, সাধারণ কোনো জায়গায় যদি চুলকায়, ওইটাও আমি নিজে চুলকাইতে পারি না। এমনও দিন গেছে, এমনও রাত গেছে, আমি সারাটা রাত আমি খাটে শুয়ে শুয়ে কান্না করছি একটা মেয়ে মানুষের মতো। কাউরে বুঝতে দিতাম না কোনো কিছু, সারাক্ষণ কান্না করতাম যে এমন কেন হইলো আমার সাথে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেদের তো আলাদা একটা দায়িত্ব থাকে ফ্যামিলির প্রতি। যেখানে 2টা হাতই নাই, ওখানে আমি কি করব? সবকিছু হচ্ছে অন্যের উপর ডিপেন্ড। এই যেমন খাওয়া দাওয়া, গোসল করা, লুঙ্গি পরা, A to Z, মানে 95% কাজই আমি মনে করি ফুললি অন্যের উপর ডিপেন্ড। আমার ফ্যামিলি মেম্বাররা আছে বাসার ভিতর, এবং হচ্ছে বাইরে গেলে আমার ফ্রেন্ড সার্কেল আছে। ওরাই হচ্ছে আমার বর্তমানে 2 হাত। ওরা 2 হাত হয়ে আমার সেবা যত্ন করছে সব সময়। আরেকটা কথা হচ্ছে, কখনো এই দিক থেকে আমি কারো অবহেলা পাই নাই। এবং হচ্ছে আমি যখন 2টা হাত হারাই ফেলছি, তারপরে কিন্তু আমি থেমে থাকি না। আমি সব সময় শুধু মাথার মধ্যে এটা চিন্তা করতাম যে কি করা যায়। আমি থেমে থাকতে রাজি নাই। আমি রূপম ওরকম ছেলেই না যে অন্য কারো কাছে হাত পাতবো বা অন্যের উপর ডিপেন্ড হয়ে আমি লাইফ লিড করবো, ওইরকম ছেলেই না আমি যত কিছুর বিনিময় হোক, আমি কিছু না কিছু করব। হয়তো আল্লাহ আমার 2টা হাত নিয়ে গেছেন, কিন্তু আমার নিঃশ্বাসটা তো আছে, আমি পারবো। তারপর হচ্ছে এক পর্যায়ে গিয়ে ভাবলাম যে 2টা হাত ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না। কোনো ব্যবসা করতে পারবো না, পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না, কোনো কিছুই তো করতে পারবো না। সর্বাধিক বিবেচনা করে 2024 সালের মে মাসে আমি কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসি। আমি নিজের লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাইতাম, যে 2টা হাত নেই মানুষটার কেমনে হইছে, বা কি করে খায়, কি করে চলাফেরা করে, কি করে গোসল করে। মানুষের মনের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে। ওইটাকে ভিত্তি করে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিজের নামে আয়াজ রূপম নাম দিয়ে কিন্তু পেজটা ক্রিয়েট করি, চেষ্টা করে যাইতেছি, আমি হাল ছাড়ি নেই। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, আমি কিন্তু ফা দিয়ে ফোন ব্যবহার করি। 2টা হাত হারিয়ে ফেলার পর থেকে ফা দিয়ে ফোন ব্যবহার করা শিখছি আমি হাসপাতালের বেডে থাকা অবস্থায়।
আমি আমার ভিডিওগুলো নিজেই এডিট করি এবং হচ্ছে ভিডিও সংক্রান্ত যত কাজ আছে আমি নিজে ফাঁ দিয়েই করি। এই যে এটা হচ্ছে আমার রিসেন্ট একটা ব্লগ, অলরেডি এটাই এডিটে চলতেছে, আমি এডিট করতেছি এটা। তো এভাবে কন্টিনিউ আমি আসলে শুরু করি ভিডিও আপলোড করা, ডে বাই ডে আমি ভিডিও আপলোড করতেছি। এক পর্যায়ে আমার ফ্যামিলি থেকে বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, কারণ অন্য একজন কতক্ষণ করবে, একজন স্ত্রী যেভাবে একজন হাজব্যান্ডের সেবা করতে পারে পার্সোনালি প্রপারলি সব কিছু, অন্য আরেকজন মানুষকে পারবে না। এখন এজন্য আর কি আমিও রাজি হয়েছি। তারপর হচ্ছে একটা কোইন্সিডেন্স, একটা মেয়ে আমার প্রোফাইলে নক করে, তারপর দেখলাম যে কি ফেনী দেওয়া আমার ঠিকানা এবং সোনাগাজী উপজেলা দেওয়া আমার উপজেলা। তারপর রিপ্লাই দিলাম, রিপ্লাই দেওয়ার পর আস্তে ধীরে মেসেজ হইতেছে, কথাবার্তা হইতেছে টুকটাক, কথাবার্তা হওয়ার পর এক পর্যায়ে কল, অনেক কথা বলতাম, মানে ভাল লাগতো, মানে ও আমার কষ্টের কথাগুলো শুনতো, গুরুত্ব দিত বা সাহস দিত আমাকে ওই অবস্থার মধ্যে। এটা কিন্তু অনেক ভেঙে পড়ার সময়টাতে কিন্তু কেউ একজন সাপোর্ট দিলে ওইটা কিন্তু ওষুধের চাইতে মারাত্মক কাজ দেয়। তারপর হচ্ছে দেখা গেছে কি হুট করে মেয়েটা আমাকে বিয়ের প্রপোজাল দেয় ডিরেক্ট, আমি কিন্তু কল্পনাও করি না এটা, তখন সামনাসামনি দেখা হয় নাই, ছবি দেখছি জাস্ট। ইন টোটাল হচ্ছে ধরেন কত 1.5 মাসের পরিচয়, 1.5 মাসের পরিচয় ডিরেক্ট বিয়ের প্রপোজাল। যেখানে সুস্থ স্বাভাবিক মানুষ বিয়ে করতে গেলে কত রকমের কত কিছু লাগে, কত বায়োডাটা লাগে, চাকরি লাগে, ওই সময় কিন্তু আমি তো বেকার, ভিডিও বানাই, এটা তো অনিশ্চিত একটা ভবিষ্যৎ, কি হবে এটা থেকে, কিছু তো হবে না। এই অবস্থার মধ্যে মেয়েটা কেন আমার লাইফে আসতে চায়, আমি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। তারপর হচ্ছে আমি বলি যে আমাকে একদিন সময় দিতে, আমার ফ্যামিলির সাথে কথা বলে যে ওরা কি বলে, ওদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তারপরে পরবর্তীতে আমি আমার আম্মুর সাথে কথা বললাম, মেয়েটারে দেখাইলাম, সব দিক দিয়ে পারফেক্ট, শিক্ষা, চেহারা বা হচ্ছে কথাবার্তা সব দিক দিয়ে পারফেক্ট। ওনারা বলতেছে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপর হচ্ছে এদিক দিয়ে আমি কথাবার্তা আগাইতেছি, পরবর্তীতে ও আমার কাছে আসার আগে কোর্টে কথাবার্তা হয়, সবকিছু রেডি যে বিয়ে শাদী করে ফেলবো। ওর ফ্যামিলি তো তখন জানতোই না, ওর ফ্যামিলিরে ওই জানায় নাই, মানে জানালে স্বাভাবিক বাধা দিবে। এখন যদি মানে এই অবস্থার মধ্যে কোনো বাবাই চাইবে না, কোনো মাই চাইবে না। হ্যাঁ আমি তো তখন তো বেকার, কোনো কাজ নেই, কর্ম নেই, চাইলেও তো করতে পারতেছি না, চাইলেও করতে পারবো না, শুধু ভিডিও বানাইতাম, তখন আর্নিংও ছিল না। ওর ফ্যামিলি জানেও না, জানলে রাজিও হবে না, এজন্য ওর ফ্যামিলি জানায় নাই। আমার ফ্যামিলি এবং আমি আলাদা একটা প্ল্যান করি যে আমরা বিয়েটা করে ফেলি, বিয়ে করার পর হচ্ছে ও বলছে যে ওর আম্মুকে বা আব্বুকে জানাইলে ওরা মেনে নিবে। পরবর্তীতে সাহস নিয়ে আমি আমার ফ্যামিলির সাপোর্ট নিয়ে মানে ওরে বাসা থেকে আসতে বললাম যে বাসা থেকে তুমি চলে আসো, কিন্তু তারা তখন স্থানীয়ভাবে চট্টগ্রাম থাকতো পড়াশোনার কারণে আর কি। তো যখন বিয়ের সিদ্ধান্ত হয় যে আগামীকাল সকাল 10টায় বা 11টায় আমরা কাজী অফিসে যাব বা কোর্টে যাব, বিয়ে করব, একা যে মানুষটা কখনো রাস্তাও পার হয় না একা, ওই মানুষটা শুধু চট্টগ্রাম থেকে ফেনীতে একা চলে আসছে, তাও কাউকে না জানিয়ে, জাস্ট আমাকে বিয়ে করার উদ্দেশ্যে আসার পর হচ্ছে আমরা বিয়ে করে ফেলি আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম শান্ত আক্তার লিজা। পরিচয়টা হয় আমি ফেসবুকে পেজে তো ভিডিও বানাই, তো ভিডিওটা দেখতেছিলাম আর কি। তখন ভিডিওটা আমি দেখলাম, তখন একটু মায়া লাগছিল। তারপর আমি ওরে নিজে থেকে নক দিয়েছিলাম, মানে মায়া লাগছে যেহেতু। তারপর ও রিপ্লাই দিল, তো ওর সাথে তখন কথাবার্তা হতো। তো এভাবে কথা বলতে বলতে তা আমি নিজে থেকেই ভাবলাম যে না, বিয়েটা করে ফেলি, কারণ একটা আমার তো ফ্যামিলি আমাদেরকে বিয়ে দিত, কিন্তু আমি তো সুস্থ স্বাভাবিক সবাই করে, কিন্তু তো তখন ভাবলাম আমি যে ওকে বিয়ে করলে তো আল্লাহর কাছেও ভালো থাকবো, আর সুস্থ মানুষকে তো সবাই বিয়ে করে, আর এরকম মানুষের পাশে কয়জনই বা দাঁড়ায়। তো ওই থেকে মায়া লাগে বিয়েটা করলাম আর কি। আর আমিও এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম, মানে যে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, আল্লাহ আমাকে ভালো রাখবে। বিয়েটা করেই ফেলি আমরা। ওর ফ্যামিলিতেও তখন জানাজানি হয়ে গেছে বিয়ের দিন থেকে অলরেডি। ওরা তখন অনেক হুমকি দামকে দিছিল যে এটা করবে, যেটা হয় আর কি নর্মালি। পরবর্তীতে সামাজিকভাবে বিষয়টা বসার পর এক পর্যায়ে একটা মিউচুয়াল হয়। জাস্ট ওনাদের রিকোয়েস্ট ছিল এটা যে কাবিন বাড়াইতে হবে, তারপরেও কাবিনটা বাড়াইছি, বিয়ে আবার নতুন করে হয়েছে আর কি। দুই ফ্যামিলির সম্মতিতে বিয়েটা আবার ওখানে নতুন করে কালেমা পড়ানো হয় এবং তার 6-7 মাস পর আমাদের দুই পরিবারের মতামতের ভিত্তিতে আমাদের খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করা হয়। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ আমাদের জীবনে জান্নাত নামক একটা মেয়ে পাঠিয়েছেন গত 3 মাস আগে। আমার মেয়ে দুনিয়াতে আসার পর আমাদের জীবনটা মনে হয় যেন আমি হাজার কষ্টে থাকলেও আমি এখন হাসতে পারি, আমি এখন ভালো থাকতে পারি, আমি এখন মন খুলে কথা বলতে পারি। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আমার যখন 2টা হাত কেটে ফেলা হয় তখন লাইফের কথা তো বললাম যে খাইতে কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, প্রত্যেকটা সেকেন্ডে লাইফে কষ্ট। যখন আমার স্ত্রী আমার লাইফে আসে তখন আমার প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায়, একবার পানির মতো সহজ হয়ে যায়। ও আমাকে বুঝতেই দেয় না
যে আমার দুইটা হাত নাই, আসলেই দেয় না। অন ক্যামেরাতে যে বলছি এটাই না, বাস্তব জীবনেও যারা আমাকে কাছ থেকে দেখে তারা জানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা লাইফ পার্টনার পাইছি আমি। মানুষ সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় এরকম একটা লাইফ পার্টনার পায় না। আমি এদিক দিয়ে নিজেকে অনেক লাকি মনে করি। হয়তো আমি তার চাহিদা অনুযায়ী সবকিছু হয়তো প্রপারলি পূরণ করতে পারতেছি না, কিন্তু আমার চাহিদার চাইতে সে আমাকে বেশি যত্ন করে, বেশি কেয়ার করে। মানে কি বলবো, আমার জীবনে তার অবদানটা বর্তমানে বেশি। আমার মায়ের পরে যদি দ্বিতীয় কোনো নারী থাকে আমার জীবনে, ওটা হচ্ছে আমার ওয়াইফ। মায়ের মতো যত্নশীল। ছোট্টবেলায় মনে হয় যেন মা যেরকম যত্ন করছে আমার ওয়াইফ এরকম যত্ন করে, আমার কেয়ার করে। মানে আমি কখনো কল্পনা করি নাই যে এরকম একটা মানুষকে আল্লাহ আমার জীবনে পাঠাইবে। ওই যে কথায় আছে না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যদি জীবন থেকে কিছু নিয়ে নেয় তার পরবর্তীতে কিন্তু জীবনে কিছু দেয়, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমি। দুইটা হাত হারানোর পর জীবনে পাওয়া না পাওয়ার মাঝে আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে আমার ওয়াইফ। এবং হচ্ছে বিয়ের আগে কিন্তু কোনো আর্নিং ছিল না, কোনো ইনকাম ছিল না, আমি একবারে পুরোপুরি বেকার। কিন্তু বিয়ের 2 মাস পর পরে আমার ইনকাম শুরু হয় আর কি। আমার ওয়াইফ আমার লাইফে আসার পর ইনকাম শুরু হয়। এবং আমার মেয়ে যখন দুনিয়াতে আসছে, ও আসার পর থেকে আমি স্পন্সর পাওয়া শুরু করছি। এটাই হচ্ছে আমার বর্তমানে একটা ইনকাম সোর্স। মোটামুটি আলহামদুলিল্লাহ, হয়তো একবারে আহামরি না, ছোট্ট একটা ফ্যামিলি চলার মতো পরিবারে অবদান রাখতে পারি। বিশেষ যে কারণগুলা, বিশেষ যে কাজগুলা, ওগুলাতে পরিবারের বড় ছেলে হিসাবে যে একটা দায়িত্ব, ওইটা এখন আমি প্রপারলি পালন করতে পারি। সৃষ্টিকর্তার কাছে আগে এক সময় আমার অনেক অভিযোগ ছিল যে দুইটা হাত নিয়ে গেছো, আমি কিছু করতে পারতেছি না, অনেক আক্ষেপ থাকতো, অনেক অভিযোগ থাকতো। কিন্তু আল্লাহ হয়তো দুইটা হাত নিয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে আমার স্ত্রীকে আমার জীবনে পাঠিয়েছে, আমার সন্তান আসছে আমার জীবনে। এখন আমি কিছু টাকা ইনকাম করতে পারি। এই অবস্থার মধ্যেও আল্লাহর কাছে এখন শুকরিয়া। আগে একসময় অভিযোগ ছিল, এখন শুকরিয়া আদায় করি। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা ভেঙে পড়বেন না কখনো, মনে বল রাখবেন। নিজের চেষ্টাই হচ্ছে নিজের স্বপ্নে লক্ষ্যে পৌঁছানোর একমাত্র হাতিয়ার। আমার নিজের প্রতি বিশ্বাস ছিল বিদায় আমি আজ এই জায়গায়। আমি কখনো হার মানতে রাজি ছিলাম না, আমি কখনো হার মানি নাই। আমি যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করছি, ওটাই আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। তো এটাই হচ্ছে আমার বর্তমানে সুখের পরিবার। আমার স্ত্রী সন্তান নিয়ে, আমার এই ছোট্ট পরিবার নিয়ে আমি একটু ভালো থাকতে চাই, এজন্যই এত পরিশ্রম করা আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন।